গুড মর্নিং এভরিবডি। তোমাদের প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ যে চ্যাপ্টার চলছিল তার বেশ অনেকটাই হয়ে গেছে, তো আর একটু বাকি আছে। তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যাপারটা কী আছে? এমনি আবেশ সম্বন্ধে কিছু কিছু ধারণা আছে যে আবেশ জিনিসটা কী। আবেশ বলতে এরকমভাবে আমরা একটু ভাবতে পারি, যেটা হচ্ছে দেখবে তোমাদের বাড়িতে বাবা মা এরকম হয়তো বলে যে ওই ছেলেটার সঙ্গে মিশিস না, খারাপ হয়ে যায়, ওই ছেলেটা বাজে, ভালো নয়, ওর সঙ্গে মিশিস না। কেন বলে না, ওর সঙ্গে বা ওর সান্নিধ্যে থাকতে থাকতে ওর মতন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার একই রকমভাবে একটা যদি ভালো ছেলের সংস্পর্শে কোনো একটি ছেলে থাকে তাহলে সেক্ষেত্রে সে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, উল্টোটাও ঘটতে পারে। সো আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বা বোঝানোর জন্য এই উদাহরণটা আমি দিচ্ছি। তাহলে এখানে আবেশ জিনিসটা এইটাই বোঝাচ্ছে। ঠিক একই রকমভাবে তড়িৎ আবেশটা কীরকম, সেরকম ধরনেরই, মানে একটা প্রবাহীর মধ্য দিয়ে, একটা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, তার যে ধর্মটা থাকবে তার পাশাপাশি যদি আরও কোনো পরিবাহী থাকে তাহলে তাকেও তার মতন করার চেষ্টা করবে, অর্থাৎ তাকেও তার মধ্যেও তড়িৎচালক বল সৃষ্টি করার একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, তো এই ধরনের ঘটনাটাকে আমরা তড়িতাবেশ বলবো। ঠিক আছে, তো এই তড়িতাবেশ জিনিসটা বোঝানোর আগে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তবে এটা যে উদাহরণটা আমি দিচ্ছি মানে কখনোই এটা করতে যাবে না, প্র্যাকটিক্যালি আমি নিজে করেছি, সেই অভিজ্ঞতার সাপেক্ষেই আমি এটা বলছি, তোমরা নিজেরা ছোটরা করতে যেও না। সেটা হচ্ছে বাড়িতে তোমাদের হচ্ছে যে সকেট থাকে কারেন্টের, যদিও আমরা এটা এক্সপ্লেন করব, ধরো এরকম 5টা ফুটোযুক্ত, ডান দিকেরগুলো লাইভ হয় সাধারণত, আর বাম দিকেরগুলো নিউট্রাল হয়। আমি এক্সপ্লেন করব, এটা পরের পার্টটাতে এটা আছে। তো এখানে এইটাই ভোল্টেজটা থাকে লাইভটাতে, এটাতে টেস্টার লাগালে এটাতে চলবে। তোমার সেই ফ্লেক্সিবল তার থাকে, ফ্লেক্সিবল তার বলতে ওই যে সেই পেঁচানো থাকে, একটা তারের সঙ্গে আরেকটা তার পেঁচিয়ে পেঁচিয়ে লাইট ফাইট জ্বালানো হয়। তো সেই রকম তারের ধরে নাও লাল এবং হচ্ছে কালো, রেড এবং ব্ল্যাক দুটো আছে, তার মধ্যে তুমি যে কোনো একটা ধরে নাও রেডটা লাগালে, রেড তারটা, আর আরেকটা তার ব্ল্যাকটা এরকমভাবে এর সঙ্গে জোড়ানো আছে। ঠিক আছে, তো এইখানে রেড আর এটা হচ্ছে ব্ল্যাক। তো এখানে টেস্টার দিলে তোমাদের কি সাধারণ অভিজ্ঞতা কি বলছে, রেডটাতে টেস্টার জ্বলবে, কারণ রেডটা যেহেতু এর সঙ্গে লাইভের সঙ্গে লাগানো আছে। ব্ল্যাকটাতে কি মনে হয়, জ্বলবে কি জ্বলবে না? আমাদের এইখানের কনসেপ্ট থেকে এটা বোঝা যাচ্ছে, যেহেতু এটা ইনস্ট্রুটিং, মানে তোমার তারটা হচ্ছে অন্তরিত করা আছে রাবার দিয়ে, তো স্বাভাবিকভাবেই এটাতে তো কারেন্ট আসবে না, আর এটা তো তোমার কোনো সঙ্গে যুক্ত করা নেই, তো সেই হিসাবে ওটাতে কারেন্ট থাকার কথা নয়। কিন্তু তুমি যদি টেস্টার দিয়ে দেখো, দেখবে ওখানে কিন্তু টেস্টারটা জ্বলছে, অথচ তুমি হাত দেবে দেখবে শক লাগবে না। এটা খুব মজার ব্যাপার, তাই না? যেখানে হাত দিচ্ছ শক লাগছে না, টেস্টার দিচ্ছ জ্বলছে। ঠিক আছে, কারণ টেস্টারটা দিয়ে জ্বলার কারণ হচ্ছে টেস্টারটাতে জ্বলার জন্য খুব কম পরিমাণ কারেন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, এখানে যে পরিমাণ কারেন্টটা উৎপন্ন হয় সেটা আমরা যখন হাত দিচ্ছি আমাদেরকে কিন্তু শকের অনুমতি লাগাচ্ছে না, অর্থাৎ অনেক বেশি পরিমাণ কারেন্টটা উৎপন্ন হবে, তবেই শক লাগবে। ঠিক আছে, তো সেই হিসাবে এই যে এই ঘটনাটা, যে দেখো একটা সংস্পর্শে মানে কাছাকাছি আছে, তখন দেখা যাচ্ছে কি এই পরিবাহীটা, এই যে ব্ল্যাক কালো কালারের যে পরিবাহীটা, এটাও কিন্তু তড়িৎ প্রবাহের ধর্মটা কিন্তু এর মধ্যে এসে যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটাকেই আমরা তড়িতাবেশ বলবো। তো এটা কীভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, সেটা ডিটেলস এখানে না থাকলেও আমি কিছুটা বলছি, যতটা তোমাদের লাগবে সেটার উপর বলছি। দেখো, সেটা হচ্ছে যে এইরকম ধরনেরই একটা ঘটনা, এইরকম একটা তারকে, অন্তরিত তারকে এরকমভাবে পেঁচানো, স্প্রিংয়ের মতন পেঁচানো আছে। এইখানে তোমার কি করা হয়েছে না, একটা গ্যালভোনোমিটার। এই গ্যালভোনোমিটার জিনিসটা কি, এটা ভেবে রাখবে, গ্যালভোনোমিটার এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কারেন্ট বা ভোল্টেজের এটার অস্তিত্ব পাওয়া যায়, মানে জানতে পারা যায় আর কি। ঠিক আছে, মানে আমাদের স্কুলেও আছে, ক্লাস শুরু হলে তোমাদেরকে দেখাবো
যে কীভাবে এটা হয়, দেখানো যাবে যে গ্যালভানোমিটার জিনিসটা কী। মানে এটা তোমরা জেনে রাখবে যে মোটরসাইকেলে যে স্পিডোমিটার থাকে, যেটার সাহায্যে মোটরসাইকেল কত স্পিডে যাচ্ছে সেটা জানা যায়, সেটাও কিন্তু একটা টাইপ গ্যালভানোমিটার। বা কারো বাড়িতে যদি সাবমার্সিবল থাকে, সাবমার্সিবলের যে সুইচ বোর্ড থাকে ওইখানে দেখবে দুটো মিটার লাগানো থাকে, কোনো কোনো ক্ষেত্রে একটাও থাকতে পারে, একটা ভোল্ট মিটার হয়, একটা অ্যামিটার হয়, একটা ভোল্টেজ মাপে আর একটা প্রবাহ মাত্রা মাপে। তো দুটোর মধ্যে দুটোই কিন্তু ওই গ্যালভানোমিটার। তো সেই রকম ওই যখনই সুইচ দেওয়া হয় তখনই দেখবে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ যায়, মানে প্রবাহ মাত্রা বা ভোল্টেজটা এটা পরিমাপ করতে পারে। তো সেই রকমভাবেই এইরকম ধরো একটা কুণ্ডলী, মানে একটা পেঁচানো এরকম স্প্রিংয়ের মতন আছে, সেইখানে গ্যালভানোমিটারের দুটো প্রান্ত যুক্ত করা আছে। তো যখন এইভাবে যুক্ত করবে, স্বাভাবিকভাবে এখানে তো দেখতে পাচ্ছ কোনো তো তড়িৎ সোর্স নেই, উৎস নেই, তো এইখানে তোমার কোনো রকমভাবে কারেন্টের কোনো ফ্লো হবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ হবে না। কিন্তু মজার ব্যাপার, একটা চুম্বক, দণ্ডচুম্বকের মধ্যে তো কোনো তার কারেন্ট ধর্ম নেই, অর্থাৎ দণ্ডচুম্বকে হাত দিলে আমাদের কি শক লাগে? লাগে না। দণ্ডচুম্বকের সাহায্যে কি আলো জ্বালানো যায়? সেটাও যায় না। তার মানে ওর মধ্যে কোনো কারেন্ট ধর্ম নেই, ঠিক আছে। কিন্তু ওই দণ্ডচুম্বকটাকে তুমি যদি এরকম ধরে নিচ্ছ এনএস, মানে এই দণ্ডচুম্বকটাকে এর কাছে নিয়ে যাও বা নিয়ে আসো, এই যদি প্রক্রিয়াটা চলতে থাকে, নিয়ে যাওয়া নিয়ে আসা হয়ে যায়, মানে এরকমভাবে দণ্ডচুম্বকটাকে এর কাছে নিয়ে যাবে, নিয়ে আসবে, নিয়ে যাবে, নিয়ে আসবে, এইভাবে। বা এটা আরও বেশি ভালো ঘটনাটা দেখতে পাবে যে যদি এর মধ্যে যে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশের মধ্য দিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা হয়, তখন দেখা যাবে কি গ্যালভানোমিটারের কাঁটাটা একবার একদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এটা নড়ছে। তার মানে এ নড়ছে, মানে এটা তো কারেন্ট প্রবাহ না হলে নড়বে না, তাহলে নিশ্চয়ই এইখানে একটা কারেন্টের উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। কখন উৎপন্ন হচ্ছে না? যখন দণ্ডচুম্বকটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে। আবার এই দণ্ডচুম্বকটার যদি এরকম ভেবে থাকে এর মধ্যে কারেন্ট আছে, তাহলে এইখানে তুমি যদি নিয়ে যা স্থির করে রেখে দাও, তাহলে দেখবে আর কোনো বিক্ষেপ হচ্ছে না। তার মানে ওদেরকে মুভ করতে হবে, সব সময় নিয়ে যাবে, নিয়ে আসতে হবে, তখনই দেখা যাবে কি এটা একটা কারেন্ট উৎপন্ন করছে। এইটা কি তড়িৎচুম্বকীয়, মানে এই ঘটনাটাকেই তড়িৎচুম্বকীয় আবেশ বলা হয়। এটা কি কারণে হয়, এটা ডিটেলস তোমরা ক্লাস 12-এ পড়বে। এটা অনেক হিস্ট্রি আছে, যে একটা তড়িৎ চুম্বক ফ্লাক্স থাকে, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তার জন্য তড়িৎচালক বলটা উৎপন্ন হয়, ঠিক আছে। তো এইগুলোর ডিটেলস এখন আর নেই, ক্লাস 12-এ আছে, এখানেই পড়বে। জাস্ট আমি ঘটনাটা এখানে বললাম, এই ঘটনাটা শুধু এখানে জেনে রাখো, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে তোমার যেটা করতে হবে যে বা যে ঘটনাগুলো এখানে দেখা গেছে, যে যত এখানে দ্রুত তোমার হচ্ছে দণ্ডচুম্বকটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা হয়, তত বেশি পরিমাণ কারেন্টের বিক্ষেপটা ঘটবে। আবার এখানে যদি পাক সংখ্যাটা খুব বেশি হয়, তখনও দেখা যায় কি বেশি পরিমাণ বিক্ষেপ ঘটছে। আবার এটাও দেখা গেছে যে দণ্ডচুম্বকের চুম্বক শক্তিটা যদি খুব বেশি হয়, তাহলেও প্রবাহমাত্রাটা বেশি হয় বা আবিষ্ট তড়িৎচালক বলটা বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, এই সংক্রান্ত তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের একটা সূত্র আছে, ফ্যারাডের দুটো সূত্র আর লেঞ্জের একটা সূত্র, এই সূত্রগুলোই তোমাদের পরীক্ষাতে থাকে। এই সূত্রগুলো কি না, সেটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছ যে চুম্বকটা যতক্ষণ এর মধ্যে নাড়াচাড়া হচ্ছে, ততক্ষণ কি হচ্ছে, তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। সেই জন্যই বলছে যে একটা বদ্ধ কুণ্ডলীতে জড়িত চুম্বক প্রবাহ, মানে এই যে তোমার দণ্ডচুম্বকটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে, এখানে যে চুম্বক ফ্লাক্স কথাটা বললাম, এটাই হচ্ছে চুম্বক প্রবাহ। এই চুম্বক প্রবাহের পরিবর্তন হলে, চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে এই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। তোমরা জানো যে তড়িৎচালক বল তড়িৎ প্রবাহ সৃষ্টির করতে সাহায্য করে, মানে তড়িৎচালক বলটাই তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে এই চুম্বক প্রবাহের পরিবর্তন করলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, ঠিক আছে। এই তড়িৎচালক বল ততক্ষণই থাকবে যতক্ষণ এই চুম্বক প্রবাহের পরিবর্তনটা ঘটবে, অর্থাৎ দণ্ডচুম্বকটাকে যতক্ষণ ধরে তুমি নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, ততক্ষণই এই কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে, ঠিক আছে। আর এই চুম্বক প্রবাহের পরিবর্তন বন্ধ করে দাও, অর্থাৎ দণ্ডচুম্বকটাকে স্থির করে দাও, তাহলে কিন্তু আর তড়িৎচালক বল পাওয়া যাবে না, অর্থাৎ গ্যালভানোমিটার কাঁটার কোনো বিক্ষেপ ঘটবে না, ঠিক আছে। তাহলে সূত্র প্রথম এইটাই, যে চুম্বক প্রবাহের পরিবর্তনের জন্য কোনো বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক বল সৃষ্টি হয়। চুম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয়, ততক্ষণই কুণ্ডলীতে তোমার চুম্বক প্রবাহ, এই তড়িৎচালক বলটা স্থায়ী থাকে, ঠিক
ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়টা কি, দ্বিতীয় সূত্র যেটা বলছে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার আবিষ্ট তড়িৎচালক বলের সঙ্গে সমানুপাতিক হয়। এটা কি বলছে, যে ধরো এই যে চৌম্বক প্রবাহের পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনের হারটা অর্থাৎ সময়ের সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তন, যেটা বলছি যে নিয়ে যাওয়া নিয়ে আসাটা যদি খুব দ্রুত হয়, ঠিক আছে, আর এরকম আস্তে আস্তে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে, তাহলে এই প্রবাহের পরিবর্তনটা মানে চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তনটা, এই পরিবর্তনের হারটা দ্রুত করলে বেশি হবে আর আস্তে আস্তে করলে কম হবে। তাহলে চুম্বক প্রবাহের পরিবর্তনের হার এইখানে তড়িৎচালক বলের সৃষ্টির সমানুপাতিক, মানে যে আবিষ্ট তড়িৎচালক বলটা হয় তার সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ যত চুম্বক প্রবাহের পরিবর্তন হবে, অর্থাৎ যত দ্রুত তুমি নিয়ে যাবে নিয়ে আসবে, তত কি হবে, তড়িৎচালক বলটা বেশি আবিষ্ট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্রটা কি না, তৃতীয় সূত্র এটা হচ্ছে লেঞ্জের সূত্র। ঠিক আছে, এটা কিন্তু ফ্যারাডের নয়। তৃতীয় সূত্রটাও তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র, কিন্তু তোমার হচ্ছে ফ্যারাডের সূত্র নয়, লেঞ্জের সূত্র। এই সূত্রটা কি বলছে, এই সূত্রটা হচ্ছে তড়িৎচালক বল যে সৃষ্টি হয়, তড়িৎচালক বলের তো একটা অভিমুখ থাকে। এই যে বলছিলাম যে নিয়ে আসলে তোমার কাঁটার বিক্ষেপ এদিকে 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 এদিকে, এটা হচ্ছে তোমরা দেখেছো তো মোটরসাইকেলের স্পিডোমিটারে কাঁটা, মোটরসাইকেল যত স্পিডে যাবে তত কাঁটাটা একদিকেই যাবে। আবার ধরো সাবমার্সিবলের যে সুইচ অন করলে দেখবে কাঁটাটা একদিকেই বিক্ষেপ ঘটে। এরকম তো হয় না, উল্টো এইরকমভাবে তো কম্পিত হয় না, তাই তো? তাহলে এক্ষেত্রে কেন হচ্ছে, তার কারণ হচ্ছে কি না, তড়িৎচালক বলের অভিমুখটা বারবার পরিবর্তন হচ্ছে। একবার যখন নিয়ে যাচ্ছ তখন যেদিকে বিক্ষেপ ঘটছে, একবার যখন নিয়ে আসছো বিক্ষেপটা তখন উল্টো দিকে হচ্ছে। তার মানে এটা বুঝতে হবে, যখন নিয়ে যাচ্ছ তড়িৎচালক বলের অভিমুখ যেদিকে হচ্ছে, যখন নিয়ে আসছো তখন তড়িৎচালক বলের অভিমুখটা উল্টো দিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার লেঞ্জের সূত্র। তাহলে এটাই বলতে হবে যে এখানে তোমার ডিটেলস মানে কি কারণে হচ্ছে সেটা অতটা ব্যাখ্যা করা যাবে না, তোমরা এটা বুঝতে পারবে না, 12এই বুঝবে যে কোনো চুম্বককে যখন তোমার কাছে নিয়ে যাওয়া বা নিয়ে আসা হয়, তার ফলে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হয়, অর্থাৎ এখানে যে চুম্বক প্রবাহের দরুন যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে, এই তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যে কারণে সৃষ্টি হচ্ছে, কি কারণে সৃষ্টি হচ্ছে না, সেটা হচ্ছে চুম্বকটা নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য। ঠিক আছে, তো ওই সৃষ্টির কারণকে বাধা দেবে, অর্থাৎ এই নিয়ে যাওয়া নিয়ে আসাটাকে বাধা দেবে। ঠিক আছে, তোমরা একটু জেনে রাখবে যে জেনারেটর যেটা তৈরি হয়, বিদ্যুৎ তৈরি হয়, তার যে মোটরটা তুমি যদি হাতে করে ঘোরাও, দেখবে কি এটা স্মুথলি ঘুরবে না। খুব যদি স্পিডে ঘুরিয়ে দাও তখন দেখবে কি খুব তাড়াতাড়ি থেমে যাচ্ছে। তার মানে কি, তাকে থামানোর জন্য একটা বল ক্রিয়াশীল হচ্ছে। ঠিক আছে, তার মানে এইখানে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎচালক বলই তাকে বাধা দিচ্ছে, মানে তার ঘূর্ণনটাকে। এখানেও সেই দণ্ডচুম্বকটাকে যখন নিয়ে আসা হবে, তাহলে এখানে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হবে, সেই তড়িৎচালক বলটাই এই সৃষ্টির কারণকে বাধা দেবে। ঠিক আছে, তাহলে এখানে ভাষা হিসাবে বলতে হবে যে তড়িৎচুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট তড়িৎচালক বল, কুণ্ডলীতে সৃষ্ট তড়িৎচালক বল তার সৃষ্টির কারণকে বাধা দেয়। ঠিক আছে, এইটি হচ্ছে তোমার লেঞ্জের সূত্র। আচ্ছা, লেঞ্জের সূত্র হলো এখানে, তারপরে এবারে একমুখী প্রবাহ এবং দুমুখী প্রবাহ এইটা সম্বন্ধে জানতে হবে। এসি এবং ডিসি প্রবাহ, এসি প্রবাহ কি, ডিসি প্রবাহ কি। এসি এর ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি এর ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এই এসি এটা কি হয় না, ওই যেরকম আমি গ্যালভানোমিটারে বললাম যে গ্যালভানোমিটারের এইদিকে বিক্ষেপ আর এইদিকে বিক্ষেপ হচ্ছে, প্রবাহটা বারবার অভিমুখটা পাল্টে যাচ্ছে। তো সেইটাকে তোমার প্রকাশ করা হয় সাধারণত এইরকমভাবে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস এরকমভাবে পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, তার অভিমুখটা প্রতি পর্যায়ে চেঞ্জ হতে থাকে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেঞ্জ হয়, এটা হচ্ছে এসি। আর ডিসিটা কি না, ডিসিটা হচ্ছে একমুখী, সব সময় একটা নির্দিষ্ট অভিমুখেই প্রবাহিত হয়। ঠিক আছে, তো এর মধ্যে আমাদেরকে ডিসি এবং এসি কারেন্ট কোনটা বেশি সুবিধাজনক বা কোন কারেন্ট, এটা আমাদেরকে একটু জানতে হবে। তোমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে জেনারেটর, যেটা আমাদের ওই লাইট জ্বালানো হয় বিভিন্ন অনুষ্ঠান পারপাসে, জেনারেটর যে চলে, সেই জেনারেটর থেকে ডিসি কারেন্ট উৎপন্ন হয়। আর আমাদের লাইট ফাইট জ্বলে যেটা কারেন্ট যেটা বলি, সেটা হচ্ছে এসি। প্র্যাকটিক্যালি কিন্তু নয়, দুটোই হচ্ছে এসি। ঠিক আছে, ডিসি কোনখান থেকে পাওয়া যায়, ডিসি উৎস কেবলমাত্র
তোমার পিওর ডিসি মানে বিশুদ্ধ ডিসি পাওয়া যায় বিভিন্ন ব্যাটারি থেকে। হ্যাঁ, বিভিন্ন ব্যাটারি থেকে ডিসি কারেন্ট পাওয়া যায়। তাছাড়াও ডিসি কারেন্ট তৈরি করার প্রসেস আছে, এসি থেকে ডিসি করা যায়, সেগুলো তোমরা জানবে যে মোবাইল চার্জার বা এইরকম ধরনের যে চার্জিং মেশিনগুলো থাকে বা যন্ত্রগুলো থাকে, সেখান থেকে আমরা ডিসি কারেন্ট পাই। কীভাবে না, এসি থেকে ডিসিতে কনভার্ট করে দেওয়ার ওখানে একটা ব্যবস্থা থাকে। ঠিক আছে, তো ডিসি সোর্সের উৎস তোমরা এটুকুই জেনে রাখবো যে বিভিন্ন তড়িৎ কোষ ব্যাটারি থেকে ডিসি কারেন্ট পাওয়া যায়। আর এসি কারেন্ট কি না, এসি হচ্ছে তোমার ওই বিভিন্ন জেনারেটর, যেটা বললাম যে জেনারেটর থেকে এসি কারেন্ট পাওয়া যায়, বা তোমার ওই যে ইলেকট্রিক আসছে ওটা হচ্ছে এসি কারেন্ট হয়। তো এর সুবিধা কি, ডিসি এবং এসির মধ্যে সুবিধা কোনটা বেশি? তো ডিসি কারেন্ট তোমাদের তৈরি করা হয়, আমি যেটা বললাম, ব্যাটারি থেকে। তোমরা জানো যে বাড়িতে কারো বাড়িতে হয়তো ইনভার্টার আছে, ইনভার্টারের যে ব্যাটারি থাকে সেটা তোমার 12 ভোল্টের মতন হয়, 12 ভোল্ট ব্যাটারি থাকে। সেই 12 ভোল্ট ব্যাটারি যে দাম, সেটা একটু যদি খোঁজ নিয়ে দেখো, প্রায় 17-18 হাজার বর্তমান পরিস্থিতি দিনে 17-18-20 এইরকম দামের হয়। ঠিক আছে, আর সেই তুলনায় বা সেখানে তোমার যে পরিমাণ কারেন্ট পাওয়া যাবে, মানে যতক্ষণ কারেন্ট পাবে একটা বাড়িতে, ধরে নাও যতগুলো ফ্যান থাকে সেই অনুযায়ী যদি সবগুলোই চালানো হয়, দেখবে কোনো 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে সমস্ত লাইট ফ্যান চালালে শেষ হয়ে যাচ্ছে, ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কারেন্ট সেই তুলনায় তোমরা যদি এসি কারেন্ট ব্যবহার করো, যেটা বর্তমান দিনে বাড়িতে যেগুলো আসছে, সেখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো জ্বালাতে পারছো, কম খরচে হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ডিসি কারেন্ট যদি সমপরিমাণ আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে অনেক বেশি খরচ করতে হবে। ঠিক আছে, মানে এই উৎপাদন খরচটা অনেক বেশি হয়ে যায় ডিসিতে, আর এসিতে উৎপাদন খরচটা অনেক কম হয়। ঠিক আছে, আর ডিসিকে আমরা যে নির্দিষ্ট ভোল্টেজের আছে সেই নির্দিষ্ট ভোল্টেজটাই কাজে লাগাতে পারি, বা কতগুলো যন্ত্রেই কেবলমাত্র কাজে লাগানো যায়। আর এসিকে তোমার যে কোনো মানে 1 ভোল্ট থেকে 230 ভোল্ট বা 440 ভোল্ট পর্যন্ত যে কোনো বিভবে প্রত্যেকটা যন্ত্রের মধ্যে এদেরকে খুব সহজেই ব্যবহার করতে পারি। আর এদেরকে আমাদের প্রয়োজন মতো ভোল্টেজকে কমানো যায় বা বাড়ানো যায়। তার জন্য আমরা ট্রান্সফরমার ইউজ করি, স্টেপ ডাউন বা স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজকে কমিয়ে বা বাড়িয়ে আমরা বিভিন্ন কাজে এসিকে ব্যবহার করতে পারি। এইগুলো হচ্ছে বিভিন্ন সুবিধা। আর একটা সুবিধা সবথেকে বড় ব্যাপার, যে এই যে আমাদের বিদ্যুৎ আসে, বিভিন্ন কারেন্ট আসে বিভিন্ন জায়গা থেকে, তো এই দূর দূরান্তে আমরা যদি এসি কারেন্টকে ব্যবহার না করে নিয়ে আসতাম, ডিসিকে যদি নিয়ে আসতাম, তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ শক্তির অপচয়টা প্রচুর হতো। অনেক দূর থেকে যখন নিয়ে আসবো ডিসি কারেন্টকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপচয় অনেক হতো। মানে এখানে একটা তড়িৎ প্রবাহের জন্য তাপ উৎপন্ন হয়, এটা তোমরা জানো। তাপ উৎপন্ন হওয়ার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু এসি কারেন্টকে আমরা যখন ভোল্টেজ বাড়িয়ে, মানে দেখবে তোমরা হয়তো শুনে থাকবে যে গ্রামে যখন কারেন্ট আসে, যে 3টে তারের মাধ্যমে আসে, ওটা 11,000 ভোল্টের মতন হয়। ঠিক আছে, তাহলে এই 11,000 ভোল্ট তো আমাদের দরকার হয় না, আমাদের দরকার হয় 230 বা 250 ভোল্ট পর্যন্ত। তাহলে সেই 11,000 ভোল্টে কেন নিয়ে আসে না, উচ্চ বিভবে নিয়ে আসলে তোমার বিদ্যুৎ শক্তির অপচয়টা কম হয়। কেন হয় সেগুলো তোমরা ক্লাস 12-এ পড়বে, ওখানে জানতে পারবে। তো বিদ্যুৎ শক্তির অপচয়টা কম হবে। তাহলে এইটা যদি ডিসি হতো, তাহলে ডিসিতে হলে ভোল্টেজটাকে বাড়াতে পারতাম না। ঠিক আছে, ভোল্টেজ বাড়িয়ে নিয়ে আসলেও এখানে কমানোর কোনো ব্যবস্থা থাকতো না। তো সেই হিসাবে আমাদের এই কতগুলোই সুবিধা তোমাদের ডিসি এবং এসি কারেন্টের ক্ষেত্রে আছে, এইগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আর একটা ওই যে এসির কম্পাঙ্ক অনেক বেশি, কম্পাঙ্ক যদি বাড়িয়ে দিই, তাহলে অনেক দূর দূরান্ত পর্যন্ত এদেরকে পরিবহন করে নিয়ে যাওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই পরের দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আজকে আমরা এইটুকুটাই পড়ব। এর পরের দিন বৈদ্যুতিক জেনারেটর বা বাকি গৃহবর্তনীর যে কানেকশান আছে, এইগুলো আমরা একটু পরের দিন পড়ব। ঠিক আছে, আজকে এইটুকুই থাক।